আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা 2। বিয়ের আগে 1 বছর রিলেশন চলেছিল তমার সাথে আয়াজের। আয়াজ নিজে থেকে প্রপোজ করেনি, কিন্তু তমা যখন তাকে প্রপোজ করে তখন আয়াজের প্রতি তমার ভালোবাসা দেখে আয়াজ তমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় এবং 1 বছর পর পরিবারের অমতে গিয়ে বিয়ে করে। যেহেতু পরিবারের অমতে বিয়ে, তাই বেশ কিছুদিন পরিবার থেকে তাদের মেনে নেয়নি। এই ফাঁকে আয়াজ লেখাপড়ার পাশাপাশি কিছু ছোটখাটো বিজনেস করে ছোট্ট সংসারটি খরচ চালানোর জন্য। ভালোই চলছিল সংসার। বিয়ের 6 মাস পর জানতে পারে তমা প্রেগনেন্ট। আয়াজ খুশি হলেও তমা খুশি হতে পারেনি। তমা তার ক্যারিয়ার বিসর্জন দিতে প্রস্তুত ছিল না, তবে আয়াজকে তা জানাতেও পারছিল না। এমনই দিন যেতে থাকলো। ডেলিভারির সময় চলে আসলো। জন্ম হলো আয়ানের। জন্মের 3 মাসের মাথায় তমা সবকিছু ফেলে একটি চিঠি লিখে সংসার ফেলে চলে গেল। একটিবার ভাবলো না আয়াজের কথা, নিজের সন্তানের কথা। আয়াজ আয়ানের কোলে নিয়ে যেন পাথর হয়ে গিয়েছিল। সহ্য হচ্ছিল না ছোট্ট আয়ানের সেই মাহারা কান্না। শিহাব এবং শিপ্রা তাকে সাপোর্ট করেছিল দীর্ঘদিন। ছোটখাটো ব্যবসা এবং ছেলে পড়ালেখা নিয়ে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সুযোগ এলো। ইতালির একটি বিজনেসের প্রপোজাল পেয়ে ছেলেকে নিয়ে ইতালি শিফট করলো। ইতালি যাওয়ার পর বিজনেসে যখন সেট হয়ে গেল, শিহাবের সাথেও বিজনেস পার্টনারশিপ করলো। সেই বিজনেসে বাংলাদেশের ব্রাঞ্চ শিহাব দেখাশোনা করত, আর ইতালির ব্রাঞ্চ আয়াজ দেখাশোনা করে। তাই এত বছর পর বিজনেসটাকে আরেকটু বাড়ানোর জন্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করার জন্য দুই বন্ধুকে একত্রিত হতে হলো এবং তারা ঠিক করলো কাজটা তারা বাংলাদেশ থেকেই করবে। এতে করে নিজ দেশে আসা হবে। আয়ান বাংলাদেশে বড় হওয়ার পর কখনো দেখেনি। নিজের দেশটাকে একটু দেখতেও চিনতে চিনতে জানতে পারবে, এসব ভেবে আয়াজের বাংলাদেশে আসা। জগিং করতে করতে আয়াজ অতীতে ফিরে গেল। হঠাৎ সংবিত ফিরল। কি এমন জাদু আছে রোদেলার মাঝে, রোদেলার কথার মাঝে, যাকে ভুলতে পারছে না আয়াজ? তার উপর একমাত্র বেস্ট ফ্রেন্ডের মেয়ে, তার মেয়ের সমতুল্য হওয়ার কথা, তবে কেন দেখতে পারছে না রোদেলাকে আয়ানের মতো করে? মুখে যতই বলুক রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক আয়ান ফর মি, কিন্তু মন তা মানতে নারাজ। মনের চোখে সে বারবার রোদেলাকে নারী হিসেবে দেখছে। কেন ভুলতে পারছে না রোদেলার সেই প্রথম উষ্ণ ছোঁয়ার অনুভূতি? দেহের মাঝে কি এক সুপ্ত চাহিদা সৃষ্টি করে ফেলেছিল মেয়েটা। এক অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল শির দ্বারা বেয়ে। এমন তো হওয়ার কথা নয়। ছি বলে নিজে ধিক্কার দেয় আয়াজ। এসব কথা ভাবতে ভাবতেই আয়াজ প্রতিদিনের তুলনায় 2টি রাউন্ড বেশি দৌড়ায়। জগিং শেষে বিক্ষিপ্ত মন নিয়ে চলে আসতে বাড়িতে মাথা ওপরে তুলে তাকালে দেখতে পেত কেউ একজন তাকে দেখে চাতক পাখির মতো চেয়ে আছে। ছাদে দাঁড়িয়ে ছিল রোদেলা। সকাল সকাল মুনতাসিরকে দরজার ভেতর দিয়ে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে যায় এবং নীরবে অবলোকন করতে থাকে তার স্বপ্নের পুরুষটিকে। শ্যামলা মুখের গোমরা মুখ পুরুষটিকে তার এত ভালো লাগে কেন? এমন তো হওয়ার কথা নয়। বাবার অন্যান্য বন্ধুদের চাচ্চু আঙ্কেল ডাকতে পারলেও এই মুনতাসির সাহেব তার কাছে আলাদা কেন? নিজেকে নিজে প্রশ্ন করে রোদেলা, কিন্তু কোনো উত্তর পায় না। রোদেলা শুরু থেকে জানে মুনতাসির সাহেব বিবাহিত, ডিভোর্সি এবং তার একটি ছেলে আছে। বাবার মুখ থেকে অনেকবার শুনেছে, দাদির মুখ থেকেও শুনেছে। এই লোকটির নামে এত গল্প শুনেছে বলে কি লোকটির প্রতি এত ফ্যান্টাসি বা আকর্ষণ কাজ করে রোদেলার মনে? এর মধ্যে কেটে যায় বেশ কিছুদিন। 2 দিন আগের কথা। আয়াজ সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল আর রোদেলা ছটফটিয়ে দৌড়ে দৌড়ে নিচে নামছিল। ব্যাস তখনই বাঁধল বিপত্তি। রোদেলা তিরিং বিরিং করে নামতে গিয়ে পা মুচকে পড়ে যেতে নিলেই আয়াজ হাত ধরে ফেলল। হাত ধরার সাথে সাথেই রোদেলা চমকে আয়াজের দিকে তাকালো। এই মেয়ে, চোখ কোথায় থাকে? দেখে ভালো করে নামতে পারো না? এখনই তো পড়ে যেতে। রোদেলা: ও সরি, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমার একটা পার্সেল এসেছে তো। পার্সেল? কিসের পার্সেল? জানতে চাইলো আয়াজ। অনলাইন থেকে চুড়ির অর্ডার করেছিলাম বলেই কাঁচুমাচু দৃষ্টিতে হাতের দিকে তাকালো রোদেলা।
আয়াজেরও হঠাৎ খেয়াল হলো ও এতক্ষণ রোদেলার হাত ধরেছিল। রোদেলার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আয়াজ এখনো হাত ছাড়ছে না। হঠাৎ আয়াজের হুঁশ ফিরে পেয়ে হাত ছেড়ে দিল। আয়াজ এতক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার পানে চেয়েছিল। হাত ছেড়ে দিতেই রোদেলা দৌড়ে গেল দরজার পানে। দরজা খুলে পার্সেলটা নিয়ে লোকটির সামনেই পার্সেল খুলতে লাগলো। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো। চুরি পরে হাত নেড়ে নেড়ে আয়াজের সামনে ধরলো, বলল, কেমন লাগছে? আয়াজের হঠাৎ অস্বস্তি হওয়া শুরু হলো। কিছু না বলেই চলে যেতে নিল। কি হলো, কিছু বলবেন? কিছু বলছেন না যে? আয়াজ পেছনে ফিরে তাকালো না। মুনতাসির সাহেব, ডাকলো রোদেলা। আয়াজের পা দুটো আপনা আপনি ধমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সুন্দর, এতটুকু বলেই আয়াজ আবার চলে যেতে নিল। যেতে যেতেই কি মনে করে আবারও একটু পেছনে ফিরে চাইলো আয়াজ। আর ভাবলো না এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই মেয়ে যখনই সামনে আসে বুকের ভেতর তোলপাড় করে দেয়। আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেললো আয়াজের। রোদেলাকে বলল, শোনো। রোদেলা, আয়াজ, তুমি কি জানো ছোটবেলা আমি তোমার ডায়পার চেঞ্জ করেছি? তুমি যে কতবার আমার হাতে হিসু করেছো গুণে শেষ করা যাবে না। তোমাকে না বলেছি আমার নাম ধরে ডাকবে না, বেয়াদব? রোদেলা চমকায়, ভীষণ খায়। লোকটা ওকে লজ্জা দেওয়ার জন্য এমন সময় এই কথাটা বলেছে। রোদেলা, আপনি কি জানেন আপনি একটা পচালক? সরি বুড়া আঙ্কেল। আসসালামু আলাইকুম বলেই যেভাবে ঝড়ের গতিতে নেমেছিল সেইভাবে টর্নেডো গতিতে ওপরে চলে গেল রোদেলা। আয়াজ হতবিহ্বল নয়নে চেয়ে রইল। আয়াজ, না, এই মেয়েকে কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছে না। তবে আর যাই হোক, আঙ্কেল ডাকটা বড়ই বেমানান লাগে। আয়াজ কি এতই বুড়ো? 36 বছর বয়স। এমন কি আর বয়স? মনে মনে ভেবে নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল আয়াজ। এই মেয়েটা সামনে আসলে কেমন পাগল পাগল লাগে নিজেকে। মুনতাসির সাহেব, তবে যাই হোক, ডাকটা সুন্দর। মুখে স্বীকার না করলেও ভেতরে ভালো লাগে আয়াজের। সকাল 8টায় ব্রেকফাস্ট টেবিলে রোদেলা মুখোমুখি হয় আয়াজের। একবার চোখ তুলে তাকায়। চোখাচোখি হতে আয়াজ চোখ সরিয়ে ফেললেও রোদেলা চেয়ে থাকে 36 বছর বয়সী তার প্রিয় মুনতাসির সাহেবের দিকে। ভাই, এটা কোনো কথা? 36 বছর বয়সের এক বুইড়া বেটার ওপর ক্রাশ? হায় রে! এমন কি আছে এই 36 বছর বয়সী পুরুষটির মাঝে? তা ভাবতে থাকে। আর ভাবে তার স্কুলে কলেজ শাখার একাদশ শ্রেণীর রাতুল তো তাকে ডেতে রোজ দিয়ে পছন্দের কথা বলেছিল। কই তখন তো রোদেলার হৃদয় কাঁপেনি। কখনো তো রাতুলের দিকে অপলক নয়নে চেয়ে থাকেনি রোদেলা, মুগ্ধ হয়নি। তবে আজ কেন? এই অসম বয়সী বাবার বন্ধু তার কথা কেন বারবার মন ও মস্তিষ্কে বিচরণ করে? কেন? এ কথা ভাবতে ভাবতে আয়ান রোদেলার মুখের সামনে তুড়ি বাজালো। মুহূর্তেই ঘোর কেটে যায় রোদেলা। থতমত খেয়ে ধরা পড়া দৃষ্টিতে নামিয়ে ফেলে রোদেলা। আয়াস শ্বাস ছাড়ে ধীরে ধীরে। সে না দেখলেও বুঝতে পারে রোদেলা এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। কি চায় মেয়েটা? কেন তাকে বারবার ঘায়েল করছে? হার্ট অ্যাটাকে মরে গেলে শান্তি পাবে মেয়েটা? লজ্জায় মাথা নিচু করে রেখেছে রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে ওঠে, বাবা, আজকে আমরা ঘুরতে যাব। প্লিজ না করবে না, প্লিজ। ঘুরতে যাওয়ার কথা শুনে চট করে মাথা তোলে রোদেলা। বলে ওঠে, চলুন না মুনতাসির সাহেব, আজকে আমরা সবাই মিলে ঘুরবো। বাবা, তুমিও চলো না, প্লিজ প্লিজ। না করো না। আয়াজ মাথা তুলে বলে ওঠে, আজকে আমার পক্ষে যাওয়া পসিবল হবে না। আমার একটা জরুরি মিটিং আছে। অন্য কোনো এক সময় ঘুরতে নিয়ে যাব। আয়ান, বাবা প্লিজ। জেদ করো না কথাটি আয়ানকে বললেও উদ্দেশ্য যে রোদেলা রোদেলা ঠিকই টের পেয়েছে। কথাটি শোনার সাথে সাথে শিহাব বলে উঠল, কই তুই না আজ অফ ডে নিলি? তোর নাকি আয়ানকে নিয়ে কোথাও বের হবার কথা। কালকে তুই মিটিংয়ে যাবি না, তাই আমার একাই মিটিংয়ে যেতে হচ্ছে। যা না, বাচ্চা দুটো যেতে চাচ্ছে। তুই গেলে আমিও একটু শান্তিতে থাকতে পারবো। কদিন হলো রোদেলাও কোথাও ঘুরতে যায় না, আমিও সময় দিতে পারি না। যা না একটু। আয়াজে মাথা তুলে শিহাবের দিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল শিহাবের দিকে। বলেছিলাম কিন্তু। আর শেষ করতে পারলো না আয়াজ। তার আগেই রোদেলা বলে উঠল, আর কোনো কথা হবে না মুনতাসির সাহেব, আমাদেরকে নিয়ে যেতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ।
আয়ান বলে উঠল, বাবা প্লিজ চলো চলো, আর কোনো কথা বলবে না। বলেই দুজন রেডি হতে চলে গেল উপরে। আয়াজ ভ্রু কুঁচকে তাকালো শিহাবের দিকে। শিহাব বুঝলো ব্যাপারটা, তবে এখন আর কিছুই করার নেই। বন্দুকের গুলিও মুখের কথা একবার বের হলে তা ফেরত নেওয়া যায় না, তাই বন্ধুর দিকে তাকানোর সাহস না করে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকলো। ওপরে মাথা তুলে তাকালে দেখতে পেত দুটি চোখ কটমট দৃষ্টিতে, আগুন ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকেই। এদিকে শিহাব মনে মনে ভাবতেছে, কি এমন বললাম, না হয় একটু ঘুরতেই নিয়ে যাবে, এত ভাবের কি আছে, বেডা খবিস একটা, মনে মনে বলল শিহাব। কথায় কথায় রাগ দেখানো, তেজ দেখানো এটা আয়াজের সব সময় এর অভ্যাস। শিহাব এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত, তাই একটু খাওয়ায় মনোনিবেশ করলো। এদিকে ওপরে যেতেই আয়ান রোদেলাকে বলল, কেমন দিলাম বলো তো, আজকে আমরা জম্পেশ ঘুরবো, তুমি আমি আর বাবা, আমাদের ছোট্ট ফ্যামিলি হবে, কেমন হবে বেটার? রোদেলা চমকে উঠলো, অবাক হওয়ার ভান ধরে বলল, এই পাজি কি বললে? আয়ান বলল, আমি সব বুঝি। রোদেলা, কি বুঝো? আয়ান, এই যে তুমি যে আমার বাবাকে পছন্দ করো। রোদেলা, করি, কিন্তু তোমার বাবা তো আমাকে পছন্দ করে না। যদি কখনো করে তাহলে তুমি কি আমার আম্মু হবে? বলল আয়ান। রোদেলা, তুমি কি আমাকে আম্মু হিসেবে চাও? আয়ান, হ্যাঁ চাই, খুব চাই। জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ পছন্দ। তুমি যদি আমাদের সাথে থাকো আমার খুব ভালো লাগবে। রোদেলা, আচ্ছা দেখা যাবে, কিন্তু তোমার বাবা যদি না চায় তখন কিন্তু হবে না। কিন্তু তুমি আমার সব সময় বন্ধু, আমি তোমাকে সব সময় ভালোবাসবো, কেমন? আয়াজ রুমে গিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মনে মনে ভাবছে কি যে হবে আজকে। দুইটা পিচ্চি নিয়ে একাই বের হচ্ছে, কিভাবে দুইটাকে সামলাবে। আয়ান তো তাও বললে বুঝে, কিন্তু রোদেলা তো একটা পাকনা বুড়ি, কি যে করে ফেলবে। এমনই মেয়েটা কয়টা দিন ধরে যা করছে, তার ওপর তার সাথে পেরে উঠছি না। ছোট্ট একটা হাঁটুর বয়সের মেয়ে ওকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর ওর ভয়ে আয়াজ বসে বসে ভাবছে কিভাবে ওকে সামলাবে। ভাবতেই হেসে উঠল আয়াজ, কি একটা সময় এসেছে। মুনতাসির চৌধুরী আয়াজ যে কিনা হাঁটুর বয়সী একটা মেয়ের ভয়ে বের হওয়ার জন্য ভয় পাচ্ছে, এমনও দিন দেখতে হচ্ছে। সামনে একটা ধামাকা আসবে, সবাই মনোযোগ দিয়ে পড়বেন। এবং হায় হায় হায়, আমি আপুর লেখাও পড়ে ফেলছি। আয়াজ বিরক্ত মুখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে জরুরি কিছু কাজ করছে। আয়ান ও রোদেলা রেডি হতে ভেতরে গেছে, এখনো আসেনি। এমন সময় চুরির আওয়াজে কানে আসতেই ধ্যান ভাঙে আয়াজের। চোখ তুলে তাকাতে হৃদয়টা যেন আবারও ধমকালো। আয়ানের হাত ধরে হেঁটে আসছে পঞ্চদশী এক মেয়ে, কথাটি যেন খাপে খাপে মিলে গেল। শাড়িতেই নারী, মনে মনে ভাবলো। আর নিজের মনকে শাসন করার জন্য মনে মনে নিজেকে কত শত গালি দিল, হিসেব নেই। কিন্তু মন তো মন, সে বুঝতে বা মানতে নারাজ। রোদেলা নারী নয়, 15-16 বছরের এক কিশোরী, তার বন্ধুর মেয়ে। এই কথাটি মনকে মানাতে পারছে না। আয়ান পড়েছে পাঞ্জাবি, ও শাড়িতে রোদেলা। ওদের দেখে তপ্ত শ্বাস ফেলে। গাড়িতে উঠতে বলেই গটগট পায়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে মিরর ঠিক করছে আয়াজ। আর গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটের দরজা খুলে আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠতে। হঠাৎ রোদেলাকে ড্রাইভিং সিটের পাশে দেখে পেছনে 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 চকিত নয়নে পেছনে তাকালেও দেখলো আয়ান মুচকি মুচকি হাসছে। বুঝতে পারলো ছেলে দুষ্টুমি, কিন্তু মুখে কিছুই বলল না। আয়াজ বলল, কোথায় যাবে? আয়ান, আমি তো বাংলাদেশে নতুন। রোদেলা, তুমি বলো না কোথায় যাওয়া যায়। রোদেলা, সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, একবার বাবার সাথে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, গেলেই বুঝতে পারবে, খুব ভালো লাগবে। এখানেই চলুন, এখানে বিখ্যাত ফুচকা ও বিভিন্ন ভর্তা খাবো, ফ্রেশ ফ্রেশ জুস খাবো, ছবি তুলবো, অনেক মজা হবে, চলো চলো। কথাগুলো বলার সময় চুরির আওয়াজ মনোযোগ সম্পূর্ণ রোদেলার হাতের দিকে থাকলেও মন ও মস্তিষ্ক ঝংকার তুললো আয়াজের। কথা বলতে বলতে চলে আসলো জাহাঙ্গীরনগর। ভেতরে ঢুকে এক জায়গায় গাড়ি পার্ক করে আয়াজ আর রোদেলা হাঁটতে শুরু করলো। আয়ান
গাড়ি থাকতে হেঁটে কেন পাপা? আয়াজ কিছু বলার আগেই রোদেলা বলল, কারণ প্রকৃতি উপভোগ করতে হলে গাড়ি থেকে নেমে হেঁটে উপভোগ করতে হবে। মাটি গাছ স্পর্শ করতে হবে, প্রজাপতি ছুঁতে হবে, পদ্ম পুকুরের কাছে গিয়ে লাল পদ্ম দেখতে হবে, চোখ বন্ধ করে পাখির কিচিরমিচির উপভোগ করতে হবে। তবেই তো প্রকৃতির বিলাস হবে। বুঝলে আয়ন শোনা? আয়ান আয়াজ মন্ত্রমুগ্ধের ন্যায় কথাগুলো শুনলো। কি গভীর উপলব্ধি এই পঞ্চদশী মেয়ের! কে বলবে এই বয়সী মেয়ের কথা এগুলো? অবশ্য মেয়েটা একটু পাকাই, তা না হলে এই 36 বছর বয়সী পুরুষ কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে মেয়েটা। মনে মনে ভাবলো আর হাসলো আয়াজ। ওইদিকে রোদেলা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়াজের হাসির দিকে। কি সুন্দর লাগে লোকটি হাসলে, বুকের ভেতর ধক করে উঠে। কত সুন্দর, কত অমলিন একটা হাসি। অথচ লোকটা বেশি একটা হাসে না, সব সময় গোমরামুখ হয়ে থাকে। হঠাৎ আয়াজের আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল রোদেলা, মুনতাসির সাহেব, এভাবে হাসবেন না, বুকের ভেতর কেমন কেমন যেন লাগে। চমকিত নয়নে তাকালো আয়াজ রোদেলার পানে। মেয়েটা মুচকি হাসছে, তবে এবার কেউ চোখ সরালো না। আয়াজ বলে বসলো, অবচেতন মনে আমারও। বলেই বুঝলো কি বলে বসলো মাত্র। নিজেকে নিজের চাবুক মারতে ইচ্ছে হচ্ছে। এই হাঁটুর বয়সী মেয়েটির সাথে পেরে উঠতে পারছে না আয়াজ। ছি বলে নিজেকে শাসন করলো আয়াজ। এসব ভাবতে ভাবতে আনমনে হেঁটে অনেক দূরে চলে এসেছে আয়াজ। ওর খেয়াল নেই আয়ান এবং রোদেলা ওর সাথে নেই। হঠাৎ কোনো একদিক কোনো একটি শব্দ ঘাড় ঘুরিয়ে দেখে আয়ান বা রোদেলা কেউ সাথে নেই। ও চোখ এদিক ওদিক করে ওদেরকে খুঁজতে শুরু করলো। হঠাৎ শব্দে ঘর থেকে বের হলেও আয়াজ চেয়ে দেখলো সে হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে গেছে। পেছন ফিরে দেখে রোদেলা এক পা উঁচু করে দাঁড়িয়ে কিছু একটা বের করার চেষ্টা করছে। দৌড়ে গেল রোদেলার কাছে, গিয়েই পা ধরে হাঁটু ভেঙে বসে হাঁটুর ওপর পা তুলে সযত্নে কাঁটা তুলতে লাগলো। রোদেলা ব্যথায় আয়াজের কাঁধ খামচে ধরে চোখ বন্ধ করে ফেললো। আয়াজ খামচে থাকা হাতের দিকে তাকিয়ে পর মুহূর্তেই রোদেলার মুখের দিকে তাকিয়ে রইল। রোদেলা তখনও আয়াজের কাঁধ খামচে ধরে আছে। হঠাৎ আয়াজের কথায় চোখ খুলে তাকালো রোদেলা। আয়াজ, ব্যথা কি খুব বেশি? রোদেলা, অনেক বেশি। আয়াজ, আমি হাত বুলিয়ে দিচ্ছি, কমে যাবে। রোদেলা, সব ব্যথায় কি কমবে? আয়াজ, কেন, আর কোথায় ব্যথা? রোদেলা, মনে। আয়াজ চুপ করে, বেয়াদব মেয়ে, আঙ্কেল হই তোমার। আয়াজ, চুপ করো, বেয়াদব মেয়ে, আঙ্কেল হই তোমার। রোদেলা, আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি বুড়া আঙ্কেল, আপনাকে আমার খুব পছন্দ। আয়াজ রোদেলা চোখের দিকে তাকিয়ে আছে হাঁ করে। কি বলল মেয়েটি? এখন তো ভালোবাসি বলে পরক্ষণে আবার আঙ্কেল বা চাচা বলে খোঁচা মারে। এই মেয়ের মুখে কোনো কিছু আটকায় না। আঙ্কেল বা চাচা বিষের মতো ঠেকলো আয়াজের কানে। না, এই মেয়ের তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আয়াজ হাল ছেড়ে রোদেলাকে জিজ্ঞেস করলো, আয়ান কোথায়? রোদেলা একটু সামনে গেছে প্রজাপতি ধরতে। আয়াজ, ওহ, ও চিনে না কিছু, এখানে হারিয়ে যাবে তো। বলে রোদেলার পা ছেড়ে দাঁড়ালো। পা মাটিতে রেখে দেখলো কেমন লাগে। বলল আয়াজ, পা মাটিতে রেখে দেখো তো কেমন লাগে, বলল আয়াজ। ব্যথা করছে বলেই আয়াজের হাত ধরে দাঁড়ালো রোদেলা। আয়াজ, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে, বলে এদিক ওদিক চোখ বোলাতে লাগলো। কোথাও আয়ানকে দেখতে না পেয়ে আবার রোদেলার দিকে তাকিয়ে বলল আয়াজ, তুমি কি কখনো ঠিক হবে না? না। রোদেলা, আমার আবার কি হয়েছে মুনতাসির সাহেব? আয়াজ, এই তোমাকে না বলেছি মুনতাসির সাহেব বলে ডাকবে না, অন্য কিছু বলো। রোদেলা, আঙ্কেল বা চাচা বলে ডাকলে খুশি হবেন? আয়াজ, না। রোদেলা, জানো শোনা। ছি, এসব কি কথা রোদেলা, বলল আয়াজ। একটু দম নিয়ে আয়াজ আবার বলল, দেখো রোদেলা, তোমার বয়সটা অল্প, এই বয়সে এমন অনেক ইনফ্যাচুয়েশন হয়ে যায়। এটা কি ঠিক ভালোবাসা বলা যায় না। যেমন তুমি কোনো হিরোকে দেখে ক্রাশ খেতে পারো, যেমন কোরিয়ান ব্র্যান্ড থেকে দেখে তুমি ক্রাশ খেতে পারো, কিন্তু তাদের সাথে কি জীবন কাটাতে পারবে? আপনি কোনটা, হিরো নাকি কোরিয়ান ব্র্যান্ডের কেউ? বলল রোদেলা, আমি আপনাকে সত্যি ভালোবাসি। কোনো ইনফ্যাচুয়েশন না, কোনো ক্রাশও না। আমার বয়স অল্প হতে পারে, কিন্তু আমি সবকিছুই বুঝি। আপনাকে দেখলে আমার আঙ্কেল আঙ্কেল ফিলিংস হয় না। কিসের ফিলিংস হয় তাহলে? জানতে চাইল আয়াজ। একদিক একদিন আপনি ঠিক বুঝবেন, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আপনি আমার কোনো ক্রাশ না। আর কিছু বলে শেষ করতে পারে না রোদেলা।
এমন সময় কয়েকজন ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে যায় রোদেলা। আয়াজ রোদেলার চোখ বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। আয়াজের বুকটা ধক করে উঠল, কিছু একটা যেন আঁচ করতে পারলো নিজেকে। নিজে খুব বকাঝকা করতে লাগলো, কিভাবে ভুলে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো এলাকায় কিভাবে বহিরাগতদের সাথে ঝামেলা করা হয়। আজ তার মোবাইল, মানিব্যাগ, এমনকি তার গানটাও গাড়ির ভেতর রেখে এসেছে। এসব ভাবতে ভাবতে ছেলেগুলোর সামনে অতি নিকটে চলে আসলো। আসন্ন বিপদ বুঝতে পেরে আয়াজের চোখ এদিক ওদিক আয়ানকে খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর পড়লো ছেলেগুলোর ঠিক পেছনে আয়ান ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। আয়াজের মনটা একটু শান্ত হলো, কিন্তু ওর বুকের ভেতর ধুকধুক করছে। ও একা বা বন্ধুদের সাথে হলে কোনো টেনশন ছিল না, কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে ও এখন কি করবে? মোবাইলটাও কাছে নেই, তার ওপর রোদেলা মেয়ে এবং অত্যন্ত সুন্দরী, যে কোনো সময় যে কোনো কারোর নজর পড়ে যেতে পারে। নিজের বোকামিতে আয়াজ নিজেকে জুতা পেটা করতে মন চাইল। আয়াজ ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে তাকালো, মনে মনে চিন্তা করলো জীবন দিয়ে হলেও ওকে রক্ষা করতে হবে। বাচ্চা দুটোর সামনে আয়াজের নিজের আসল রূপ কাউকে দেখাতে চাচ্ছে না, কিন্তু বিপদে পড়লে কিছু করার নেই। ও মানসিকভাবে প্রস্তুত নিতে থাকলো। এমন সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, মেয়ে নিয়ে ফুর্তি করতে আর কোনো জায়গায় পান না? আয়াজের গলাটা শুকিয়ে আসছে, তারপরে ও জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, ভাই উই আর ফ্যামিলি, সাথে আমার ছেলেও আছে। আয়ান, কাম হেয়ার। আরও একটি ছেলে বলে উঠল, ও মাই গড, এত অ্যাডভান্স! ছেলেকে নিয়ে পাহারা দিয়ে বাবা করে ফুষ্টি নষ্টি। আমরাই শুধু পিছিয়ে গেলাম। কি রে রোকন, কি বলিস? পাশে থেকে আরেকটি ছেলে বলে উঠল, ও মাই গড, মাইয়াটা তো পুরাই মাল, নাকি চেখে দেখবে নাকি একটু? কথাটি শুনে ভয়ে রোদেলা আয়াজের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে থাকলো। রোদেলা থরথর করে কাঁপছে। আজ বুঝতে পারলো কথাটা শুনে আসন্ন বিপদ চিন্তা করতে পেরেই আয়াজের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রোদেলাকে বলা কথাটা যে হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। মন চাচ্ছে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে। বাচ্চা মেয়েটা কি জানে ওর কিছু হলে আয়াজ সহ্য করতে পারবে না? কি জবাব দিবে বন্ধু শিহাবকে? শিহাব যে ওর কলিজা, ওর হাতে তুলে দিয়েছে অনেক বিশ্বাসের সাথে। আয়াজ বলল, তোমরা কি চাও আমার সাথে চলো একটু কাছে? আমার গাড়ি আছে, গাড়িতে গেলে কত টাকা লাগে, যা চাও তাই দেব। আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। যদি আমাকে চিনতে তাহলে এই পাগলামি করতে না। পাশে থেকে একটি ছেলে বলে উঠল, ও মাই গড, আপনি কি দেশের প্রেসিডেন্ট নাকি? আমাদের চেনেন? আমরা হচ্ছি এই এলাকার ভিপির লোকজন। এখানে আমাদের ইচ্ছে সব হয়। এখন বলেন এই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? কথাটা শোনা মাত্রই আয়াজ কিছু বলবে তার পূর্বে আয়ান বলে উঠল, আমার আব্বুর সাথে বিয়ে হয়েছে। আয়াজ ছেলের কথা শুনে চমকে গেল। চট করে মাথা ঘুরিয়ে ছেলের দিকে দৃষ্টি রাখলো, কিন্তু এখন আর কয় কথা থেকে ফিরে আসার কোনো উপায় নেই সেটা ভালোই বুঝতে পারছে। আয়াজ শেষ চেষ্টার পর বলল, দেখো, তোমরা যা করেছো ঠিক করেছো না। তোমাদের যা প্রয়োজন আমার সাথে চলো, যত টাকা লাগে দিব, এখানে কোনো ঝামেলা করো না। পাশে থেকে একটি ছেলে বলে উঠলো, আমাদের কি বোকা পেয়েছেন? গাড়ির সামনে নিয়ে পুলিশ খবর দিবেন, পুলিশ এখানে এসে আমাদের ধরে নিয়ে যাবে? তা হবে না, যা হবার এখানেই সমাধান হবে। আপনাদের যে বিয়ে হয়েছে তার কাবিননামা দেখান। আয়াজ কোনো উপায় না পেয়ে বলল, কাবিননামা নিয়ে কে ঘুরে? তা বললে তো আর কাজ হবে না। হয় কাবিননামা দেখান, না হলে এখানে আমাদের যা আছে সবকিছু দিয়ে যাবেন, আর না হলে এই মুহূর্তে আমরা আবার বিয়ে করিয়ে দেব। আয়াজ বলল, অসম্ভব। শুনেছ তো, একবার বিয়ে হয়েছে, আবার আমি কেন বিয়ে করব? তোমাদের টাকা প্রয়োজন তো? বারবার বলছি চলো, আমার সাথে যত টাকা লাগে দিব। এর ফলাফল খুব ভয়ানক হবে। বেশি বাড়াবাড়ি করলে গ্রুপ লিডার যে সবার নেতা হঠাৎ করে বলে উঠল, এই রকম কাজী ডেকে নিয়ে আয়। আয়াজ বলল, অসম্ভব। এর মধ্যেই ছেলেগুলোর মধ্যে একজন রোদেলার হাত ধরে বলল, ঠিক আছে, তাহলে এই মালকে এখানে রেখে যেতে হবে। আয়াজের বুকটা ধক করে উঠল। রোদেলা চিৎকার দিয়ে পেছন থেকে এক হাত দিয়ে আয়াজকে জড়িয়ে ধরল। যে ছেলেটা রোদেলার হাত ধরেছে আয়াজ বাম হাত দিয়ে সেই ছেলেটাকে একটি থাপ্পড় মেরে দিল। সাথে সাথে দলের নেতা বলে উঠল, কাজটা আপনি ঠিক করলেন না। এইরকম এক্ষুনি কাজী ডেকে নিয়ে আয়, আজকে বিয়ে পড়ানো হবে, এক্ষুনি বিয়ে পড়ানো হবে।
আমাদের এলাকার কোনো ফষ্টি চলবে না। সাথে সাথে আয়াজ বলল, ঠিক আছে, আমি রাজি। আয়াজ ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। রোদেলার দিকে তাকাতেই আয়াজ বুকের ভেতর কম্পন সৃষ্টি হলো। কি দোষ এই মেয়েটার? কেন ওর একটি করা ভুলের জন্য সারা জীবন কলঙ্ক নিয়ে বয়ে বেড়াতে হবে মেয়েটার? কি বলবে সমাজ? কেউ কি বিশ্বাস করবে আজকের এই পরিস্থিতির কথা? শিহাবকেই বা কি জবাব দিবে? ও যে বড় বিশ্বাস করে ওর কলিজা আয়াজের হাতে তুলে দিয়েছে। আয়াজ পারল না রক্ষা করতে। বন্ধুত্বের সম্মান মন থেকে মেনে না নিলেও অস্বীকার করার তো কোনো উপায় নেই। ধর্মীয়ভাবে কবুল বলে স্বামী স্ত্রী হয়ে গেলে ডিভোর্স ছাড়া এ থেকে মুক্তি আর কোনো পথ নেই। রোদেলার দিকে চেয়ে থেকে ভাবতে লাগলো, বোকা মেয়েটা জানে ওর জীবনে এই মুহূর্তে কি হয়ে গেল। ভাবতে ভাবতে চলে আসলো সেই প্রতীক্ষিত সময়। কাজী রোদেলাকে উদ্দেশ্য করে বলল, মুবিন চৌধুরী একমাত্র পুত্র মুনতাসির চৌধুরী আয়াজের সাথে 1 কোটি 1 টাকা দেনমোহর বিবাহে রাজি থাকলে বলো মা কবুল। রোদেলা ফ্যাল ফ্যাল করে কাজীর দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে চোখ ঘুরিয়ে আয়াজের দিকে তাকিয়ে কেঁদে দিল। আয়াজের বুকে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই মেয়েটিকে রক্ষা করতে পারছে না সেই ঝড়ের কবল থেকে। কাজী পুনরায় কবুল বলতে বলে রোদেলা চোখ বন্ধ করে বাবার কথা চিন্তা করে। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা ঠোঁটে বলে উঠল, আমি রোদেলা শিকদার মুনতাসির চৌধুরী আয়াজকে নিজের স্বামী রূপে এবং আয়ানকে নিজের সন্তান রূপে কবুল করলাম। আয়াজ বিস্ময় নিয়ে রোদেলার দিকে তাকিয়ে থাকলো। কি বলল মেয়েটা? আয়ানকে নিজের সন্তানের রূপে কবুল করলো? মেয়েটা কি বুঝে এই কথার ভার? এই একটি কথায় আয়াজের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। ও নিজেও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে এখন। হঠাৎ মনে হচ্ছে বুকের ভেতর চলা ঝড়টা কিছুক্ষণের জন্য যেন থমকে গেল, শান্ত হলো। প্রশান্ত নদী বয়ে যাচ্ছে হৃদয়ের গহীনে। কাজী সাহেব আয়াজকে কবুল বলতে বললে বিস্ময়ে ঘোর কাটিয়ে উঠে কি মনে করে বলে উঠল, আমি মুনতাসির চৌধুরী আয়াজ রোদেলা শিকদারের আমার সহধর্মিণী রূপে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। আজকে থেকে আপনারা দুইজন স্বামী স্ত্রী। কথাটি বলার সাথে সাথে আয়ানের চোখে মুখে খেলে গেল এক অদ্ভুত প্রশান্তি। আয়াজ ও রোদেলা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। রোদেলা জানে না ওর সাথে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। ও শুধু জানে আজকে থেকে মুনতাসির সাহেব ওর স্বামী। মুনতাসির সাহেব শুধুমাত্র রোদেলার আর কারো নয়, আয়ান ওর সন্তান। এদিকে মুনতাসির ভাবছে, একদিকে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ওর এক হাতে এসে জমা হলো না চাইতেই, আরেকদিকে মনে হচ্ছে ওর বুকের ভেতর কেউ যেন ছুরি বসিয়ে দিয়েছে। একমাত্র বন্ধুর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে ফেললো আজ। কি জবাব দেবে শিহাবকে? কি জবাব দেবে সমাজকে? কোন মুখে ও শিহাবের সামনে দাঁড়াবে আর কিছু ভাবতে পারছে না আয়াজ। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো। বিবাহের সব কার্য সম্পাদন করে 8:30-8টার দিকে জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে 9টার দিকে ওরা গাড়িতে বসে। আয়াজ কাকে যেন ফোন করলো এবং ছেলেগুলো সমস্ত ডিটেলস বলল আগামীকালের মধ্যে আমার রেজাল্ট চাই, কুইক। গাড়ি চালাতে চালাতে এক মনে ভেবে চলল আয়াজ কি করে পারলো পুচকি মেয়েটা আয়ানকে নিজের সন্তান রূপে কবুল করতে। আয়াজ বা কেন সেই কথা শুনে মোহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, যেন দুনিয়া থমকে গেছে। মনে হয়েছিল রোদেলার মধ্যে ওর সমস্ত জীবন, সমস্ত সুখ নিহিত। দীর্ঘশ্বাস ছাড়ল আয়াজ। আজ এমন কিছু হলো আর যা হবার নয়, নিষিদ্ধ। কিন্তু মন কেন মেনে নিল এই পুচকে মেয়েকে নিজের স্ত্রী হিসেবে, আয়ানের মা হিসেবে? কিন্তু এটা কি আদৌ সম্ভব? এ যে অসম, নিষিদ্ধ ভাবনা, যা ধর্মীয়ভাবে স্বীকৃতি পেলেও সমাজের চোখে নিষিদ্ধ। আর রোদেলা, ও ভালোবাসা বলতে কি বা বোঝে? জীবন মাত্র শুরু হলো ওর। কতটুকু বা দেখেছে ও জীবন? বিয়ে কি জিনিস ও কি আদৌ বা বোঝে? না বুঝেই সুন্দর অবলীলায় বলে দিল মুনতাসির তার স্বামী আর আয়ান তার সন্তান। চুপচাপ গাড়ি চালাচ্ছে আর ভেবে চলছে আয়াজ। সামনে রোদেলাও, পেছনে ক্লান্ত হয়ে শুয়ে আছে আয়ান। গাড়ি হালকা করে ব্রেক কষে সাইড করলো আয়াজ। রোদেলাকে বলল, নামো, কথা আছে, বলেই গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো আয়াজ। রোদেলা চুপচাপ গাড়ি থেকে নামলো, কিন্তু কোনো কথা বলল না। মাথা নিচু করে চুপচাপ আয়াজের পেছনে দাঁড়িয়ে রইল। মনের সাথে যুদ্ধ চলছে তারও। মুনতাসির নীরবতা ভেঙে বলল, কাল কাউকে কিছু না বলে রেডি হয়ে থাকবে। স্কুলের কথা বলে উকিলের কাছে যাব। স্কুলে যেতে 10 মিনিট লেট হবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। উকিলের চেম্বারে জাস্ট 10 মিনিটের কাজ, একটি সাইন করে চলে আসবে।
উকিলের চেম্বারে কেন? কিসের সাইন? জিজ্ঞাসা করলো রোদেলা। কালকের মধ্যে ডিভোর্স ফাইল করতে হবে, তাহলে 3 মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হবে। যদিও ওই বিয়েটা আমি মন থেকে মানি না বা মেনে নেওয়া সম্ভব না, তবুও ধর্মীয়ভাবে বিয়েটা আমাদের হয়েছে, তাই ধর্মীয় আইন অনুযায়ী ডিভোর্সটা সম্পাদন করতে হবে, বলল আয়াজ। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? বলল আয়াজ। রোদেলা চুপ করে রইল। আয়াজ, একটা কথার উত্তর অন্তত দাও। কবুল বললে কেন? আমি জানি তুমি ছোট, কিন্তু এত ছোট নও যে বিয়ে কি সেটা তুমি বুঝো না। রোদেলা, আপনি কেন বললেন কবুল? তুমি বলে ফেললে তাই আমি না বললে ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কিছু করতো, তোমাকে সেভ করতে। আর তাছাড়া আমি এই মুহূর্তে কোনো ঝামেলা চাচ্ছিলাম না। আমি একা থাকলে নিজেকে নিয়ে চিন্তা করতাম না, কিন্তু তোমার সেফটি আর আয়ান, আমি আর কিছু ভেবে পাচ্ছিলাম না। মনে হয়েছিল তোমাদের দুজনকে বাঁচানোর জন্য এটাই এই মুহূর্তে একমাত্র পথ। আয়াজ, তুমি কেন বললে? রোদেলা, আপনাকে আমার ভীষণ পছন্দ, মনে হয় ভালোবাসি তাই। ভালোবাসা? ভালোবাসা মানে কি বুঝো? আমার বয়স কত জানো? 36 বছর। তোমার বয়স যখন 21 বছর হবে তখন আমার হবে 42। যখন তুমি পূর্ণ যৌবনে হবে তখন আমি 50 বা 51 বছর বয়সী মধ্যবয়স্ক পুরুষ। এখন আমি ডায়েট করে জিম করি, তাই আমি ফিট। কিছুদিন পর আমি বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, কিন্তু তুমি থাকবে ইয়াং। তখন কি আমাকে তোমার ভালো লাগবে? যখন আয়ান তোমার বন্ধু মহলে বা আত্মীয় স্বজনের সামনে তোমাকে মা বলে ডাকবে, তখন তোমার কেমন লাগবে? পারবে সমাজের রক্তচক্ষুর সম্মুখীন হতে? আমার সাথে থাকতে হলে প্রতিনিয়ত তোমাকে কাঁটার আঘাতে দগ্ধ হতে হবে। তোমার আমার সম্পর্কটা যে অসম এবং নিষিদ্ধ, সামাজিকভাবে কোনো স্বীকৃতি নেই। তুমি কেন বুঝতে পারছো না? রোদেলা বলল আয়াজ। আমি জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আল্লাহকে সাক্ষী রেখে আমি কবুল করেছি, আমি ডিভোর্স দিতে পারবো না, বলল রোদেলা। ডিভোর্স দেবে না? তাহলে কি করবে? সংসার করবে? সংসার, বিয়ে, বোঝো এসব? একদম কথাগুলো বললে একদমে কথাগুলো বলল আয়াজ। বিয়ে কোনো ছেলেখেলা নয় রোদেলা। বিয়ে মানে শুধু দেখে পছন্দ করা ভালোবাসা নয়। বিয়ে মানে সংসার করা। বিয়ে মানে কয়েকটা মানুষের দায়িত্ব নেওয়া, এটা পরিবার গঠন করা। কথাগুলো বলে একটু থামলো আয়াজ, তারপর আবার বলতে শুরু করলো। আরো গভীরে বলবো। বিয়ে যেহেতু হয়েছে, তাহলে আজকে আমাদের বাসরাত। এর মানে বোঝো, বাসর বোঝো? তার মানে স্বামীর সাথে এক বিছানায় শুতে হয়। আরো গভীরে বলবো আরো গভীরে বলবো। শারীরিক সম্পর্ক মানে সে আর বলে শেষ করতে পারলো না আয়াজ। তার আগে রোদেলা চিৎকার দিয়ে উঠলো, বলল, চুপ করেন, দয়া করে চুপ করুন। আমি এসব এখন শুনতে চাচ্ছি না। অসভ্য লোক, চরিত্রহীন লোক, ঠোঁটে কিছু আটকায় না, না, যা তুমি চিন্তা করতে পারছো না, আমার মুখ থেকে শুনতে পাচ্ছ না। অথচ সেই সম্পর্কটাকেই তুমি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছ। আমাকে আমাতে আসক্ত হইও না রোদেলা। একবার আমি যদি আসক্ত হয়ে যাই, তখন মৃত্যুও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কথাগুলো মনে মনে ভাবলো আয়াজ।